আমি যখন এই ইটালির ভ্যানিস সিটিতে ঘুরতে আসছি তো একটা জিনিস আমি লক্ষ্য করছি বিভিন্ন জায়গায়, এটা যে রোমে যখন ছিলাম, রোমে কলেজিয়াম আছে না, কলেজিয়ামে আমি ওই একই জিনিস দেখেছি, যেটা দেখেন। তারপরে আমি যে রোমের যে সেন্ট্রাল রেল স্টেশন আছে রোমা টার্মিনি, ওই রোমা টার্মিনির পাশেও আমি একই জিনিস দেখছি। তখন বা আমার ভিতরে একটা খুঁতখুঁতি লাগছে যে ঘটনাটা কি, এই জিনিসটা কি। তো পরে ভালো করে গিয়ে গবেষণা করে দেখলাম যে এটা তো একটা সাংঘাত। এই ঘোড়ার ডিমটার বয়স বলে প্রায় 200 বছর। এটার বয়স কত জানো নাকি? প্রায় 200 বছর। তো এই যে বিল্ডিংগুলো দেখতেছে না, যে আশেপাশে মানুষগুলো থাকে, ওই হোটেলওয়ালা বলছিল, তোমাকে মনে আছে যে হোটেলের বয়স 200 বছর? ওটা বলছিল 1000 বছর। ও বলছিল 1000, তারপর আর কিছু বাড়াই বলছিল যে বয়সটা আবার একটু আচ্ছা যাই হোক, অত মনে রাখা যাবে না, 1000 বছর। তো ওইটাই যদি 1000 বছর হয়, তাহলে এইখানের এইগুলির যে অবস্থা আমি দেখতেছি, তো এইগুলো বহুত পুরনো হবে। তো যাই হোক, 1000 না বলি, আরও কমে বলি, আমরা 200 বলি নাকি, কমে বলি, কমে ধরো। তো যদি 200 হয়ে থাকে, তাহলে এখানে স্বাভাবিকভাবে 200 বছর আগে মানুষজন ছিল নাকি? তো 200 বছর যদি আগে যদি মানুষ বছর শিখে থাকে, তাই তো ওখানে তো ওয়াটার পাম্প ছিল না। এখন ওই সময় তো কোনো ওয়াটার পাম্প ছিল না। এখন ওয়াটার পাম্প না থাকার কারণে ওইখানে যে ইসেরা ছিল, রাজা বাদশারা ছিল, কারা ছিল তা তো আমি জানি না, কিন্তু ওখানে অনেক রাজা বাদশাহী ছিল। তো রাজা বাদশার নাম গুগল আপনারা বের করে নেই। সেই রাজা বাদশারা এই জনগণের পাবলিকের, তাদের জনগণের তৃষ্ণা মেটানোর জন্য, পানির সমস্যা মেটানোর জন্য এরকম সারা ভ্যানিস সহ এবং রোমে শত শত না হাজার হাজার কি করছে, এই ধরনের ফাউন্টেন তারা বানাইছে। আমরা তো এখন এই যুগে এটাকে ফাউন্টেনই বলি নাকি। তো এই ফাউন্টেন এটা হলো গভীর নলকূপ, সোজা কথা শেষ। এবং এই যে পানি উঠতেছে, এটা কিন্তু কোনো মোটর নাই না, তখন তো মোটর ছিল না, কারেন্ট ইলেকট্রিসিটি ছিল না। এর জন্য তারা ন্যাচারালি দিয়ে রাখছে এটা, যেহেতু কোনো ইলেকট্রিসিটির অপচয় হচ্ছে না এবং কোনো পানির অপচয় হচ্ছে না। পানির অপচয় হচ্ছে না এই কারণে, কারণ এই পানিটা উপরে উঠে আবার নিচে চলে যাচ্ছে, এবং এর জন্য কোনো ইলেকট্রিসিটির অপচয় হচ্ছে না। এর কারণে হচ্ছে এটা তো ইলেকট্রিসিটি চলছে না, কোনো মোটর বা পাম্পও নাই এটা। তো এটা সেই ইতিহাস, মানে সেই ইতিহাস বুকে নিয়ে সে এটা এখনও সারা ভ্যানিসের বিভিন্ন জায়গায় যখন যাবেন তখন আপনারা এই জিনিসটা দেখতে পাবেন, এই ওয়াটার ফাউন্টেনটা দেখতে পাবেন। এইটার এক্স্যাক্ট নামটা কি সেটা ভাই আমি জানি না। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ গুগলে একটু সার্চ করেন যে এটার এক্স্যাক্ট নাম কি। অনর্গল 24 ঘন্টা এখানে পানি পড়ছে। আপনাদের মনে হতে পারে যে ভাই এটা তো খুব অপচয়, কিন্তু এটা মোটেই অপচয় নয়। এটা ন্যাচারালি, দাঁড়ান, এটা ন্যাচারালি দেখেন কীভাবে ভিডিওগ্রাম। ভাই আমার মেয়ে এত জোরে দৌড় দিচ্ছে, এত জোরে দৌড় দিচ্ছে ওদিক দিয়া, যদি পানিতে পড়লো, যদি পানিতে পড়তো কি একটা বিপদ হইতো, চিন্তা করে দেখেন। তো যাই হোক, আপনাদের দোয়া পানিতে পড়েনি। তো দেখেন, দেখছেন এই সেই জিনিস শত শত বছরের পুরনো, শত শত বছরের পুরনো। ভাই মানলাম, ভাই মানলাম, বুঝছেন, মানলাম ইটালিয়ানদের বুদ্ধি মানলাম। এটা তো নেপোলিয়নের দেশ নাকি, জুলিয়াস সিজার, নেপোলিয়ান, নিরো, এদের দেশ। তো মানলাম ভাই, এদের করছে জনগণের জন্য। যারা জনগণের পানির কথা চিন্তা করে রাস্তায় রাস্তায় এরকম ফাউন্টেন বসাতে পারে, তো তারা তাদের জনগণকে কত ভালোবাসে, এটা আর আমার এইখানে সাইড পানিটা মজা। ভাই দুনিয়ার এত দেশে গেছে, এত পানি খাইছে, বাংলাদেশ, আমেরিকা, ব্রিটেন, কত দেশে পানি খাইছে ভাই। এই পানির মতো ভাই টেস্ট জীবনও পাবেন। এটা একেবারে খাঁটি ন্যাচারাল পানি, বুঝছেন, খাঁটি ন্যাচারাল পানি। যে খালটার উপর দিয়ে এই মুহূর্তে আমি যাচ্ছি, এটার নাম হলো গ্র্যান্ড ক্যানেল। তো এরকম প্রায় 118টা ছোট বড় খাল রয়েছে, আর এই খালগুলোর উপর প্রায় 400 ব্রিজ রয়েছে। আর আপনারা এই যে খালগুলো দেখতে পাচ্ছেন, এই খালগুলো এক পর্যায়ে গিয়ে মিশেছে একটা বড় লেগুনের সাথে। এই লেগুন বলে এই কারণে যেহেতু পানি এখানে কম। আর আপনাদের বলে রাখি, এই যে ক্যানেলগুলো আপনারা দেখছেন, যার উপর দিয়ে এই মুহূর্তে এই বোটটা যাচ্ছে, তো এই পানির পরিমাণ 3 থেকে 4 ফিট হবে, এর বেশি হবে না। আর আরেকটু যদি দূরে যান তাহলে হয়তো সর্বোচ্চ 5 ফিট থেকে 6 ফিট পানি হবে। আমার মনে হয় না এর চেয়ে বেশি পানি এখানে আছে। তো যে কারণে এটাকে আসলে রিভার বলা হয়ে থাকে, রিভার বলা হয় না, এটাকে বলা হয়ে থাকে লেগুন। তো এর যে অ্যাকচুয়াল নাম, এটার নাম হলো ভ্যানিটিয়া লেগুন। তো পঞ্চম শতাব্দীর দিকে যখন জার্মানরা ওই ভ্যানিস এসে অ্যাটাক করতো, তারপরে বিভিন্ন রোমান সম্রাটরা এসে, এখানে তো অনেক উদ্বাস্তু লোক তো থাকতো, বিভিন্ন জায়গায় মানুষ ছড়িয়ে ছিটিয়ে থাকতো। তো তারা জার্মানিরা প্লাস রোমান বাদশারা এখানে
তাদের যে টেরিটরি আছে ওটাকে আরও এক্সপান্ড করার জন্য এখানে এসে হামলা টামলা চালাইতো। তো যে কারণে এই লোকগুলো তখন এই খালের এই পারে এসে বাসা এই পারে এসে পালিয়ে থাকতো, যাতে নদীর ওই পারে থাকলে সহজে এদেরকে ধরে মারপিট করতে পারতো না। তো এইভাবে একজন দুইজন করতে করতে হাজার হাজার উদ্বাস্ত এসে এখন এই পুরা ভ্যানিস সিটিতে ভরে গেছে। আর ভ্যানিস সিটির এই কারণেই এই খালপাড়ে এত মানুষের বসতি। তো তারপরে তারা কিভাবে এই টেকনোলজি আবিষ্কার করলো আমি জানি না, যেহেতু তারা খালের ওই পারে গিয়ে গাছতলায় থাকতো, তো এটাই স্বাভাবিক, কারণ ওই সময় তো আর ইট সিমেন্ট আবিষ্কার হয়নি। তো তারপরে তারা কেমনি কী করছে, হয়তো আল্লাহরই কুদরত, এমন কোনো কিছু গাইবি মজিজা পাইছে, নাইলে তারা এরকম পানির উপরে খালের উপরে এরকম বড় বড় বিল্ডিং বানালো কীভাবে, প্লাস এত ব্রিজ। তো এটা তো একদিন দুদিনের ঘটনা না, বছর পর বছর ধরে এই ঘটনা ঘটছে। তো আজকে আমাদের শেষ দিন ভ্যানিসে, কালকে চলে যাব মিলানের উদ্দেশ্যে। এই ভ্যানিস ছেড়ে চলে যাওয়ার আগে দিয়ে একটা সুখ দুঃখের কথা আরেকটু শেয়ার করে যাই আপনাদের সাথে। তো এখানে যে আমরা ডে ট্রাভেল কার্ডটা কিনেছিলাম এই ভ্যাপেলোতে ওঠার জন্য, এটার দাম ছিল মনে হয় এক একজনের কত ডলার করে নিল, সরি ডলার না, 35 ইউরো করে নিয়েছিল। আর এই যে লঞ্চের যে টার্মিনালগুলো না, এই ভ্যাপেলোতে যে টার্মিনালগুলো রয়েছে, এর প্রধান যে টার্মিনাল এটার নাম হলো পিয়েজ্জা রোমা। এইটাই হলো মেইন। এটা হলো আপনার রেল ট্রেনের থেকে যখন নামবেন আপনি সান্তা লুসিয়াতে, অথবা বাসেও করে যদি আসেন, তো লোকাল বাস এবং সেন্ট্রাল রেল স্টেশন এই হলো সান্তা লুসিয়া। ওখান থেকে পায়ে হেঁটে আপনারা এই পিয়াজে রোমা আসবেন, ওখানে বাইরেই দেখতে পারবেন আপনারা, দূর থেকে দেখা যায় ওই এদের যে প্রধান ভ্যানিসের যে প্রধান লঞ্চ স্টেশন বা লঞ্চ টার্মিনাল, তো সেটা আপনারা দেখতে পারেন। তো ওখান থেকে আপনি 30-35 ইউরো দিয়ে একটা কার্ড করে নিলে সারাদিন আনলিমিটেড হিপ হপ করতে পারবেন। মানে কি, যত খুশি উঠতে পারবেন, যত খুশি নামতে পারবেন। তো প্রত্যেকটা এই টার্মিনালের সামনেই ওই ডিসপ্লে বোর্ড দেওয়া আছে, ওখানে আপনার টাইম টেবিল দেখতে পাবেন, কোনটা কখন আসতেছে, কোনটা কোন রুটে যাচ্ছে, এগুলো আপনারা জানতে পারবেন। আর এখানে আরেকটা সমস্যা হলো, সেটা আমি যেটা লক্ষ্য করলাম, এখানে ভাষাগত একটু সমস্যা রয়েছে। সেটা হলো এখানে খুব কম মানুষই ইংলিশে কথা বলে। পিয়াজের রোমার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, আমরা গিয়েছিলাম হলো মুরানোতে, সেই দ্বীপ থেকে ফিরে আসছি। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি জানি না টাইম পাবো কি না, কারণ আপনাদের ভাবির গন্ডোলাতে ওঠার খুব শখ। ওই যে ছোটো ছোটো ডিঙ্গি নৌকা যেটা আপনারা দেখেছেন, এই ডিঙ্গি নৌকাগুলো হলো মানুষের বাসা বাড়ির দরজার সামনে দিয়া, জানালার পাশ দিয়া, উঠানের উপর দিয়া নৌকা চালায় যায়, যেটা আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন বা বিভিন্ন ক্যালেন্ডারের পোস্টারে আপনারা দেখেছেন, যে এই পানির লেভেল, খালের পানির লেভেলগুলো অনেক সময় প্রায় জানালা ছুঁই করে কোনো বাড়ির, বা উঠানে উঠে যেতেছে পানি এরকম। তো ওরকম জায়গাগুলোতে যেতে হলে ওই আবার মানে কি বলে, লোকালের উপর যদি জানি নৌকা চালায়, তাহলে আপনি তো ওই বড় যে পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে, সরকারি বড় বড় লঞ্চগুলো, সেগুলো তো আর যায় না, যায় হলে ছোটো ছোটো ডিঙ্গি নৌকাগুলো। তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি জানি না টাইম পাবো কি না, আর ডিঙ্গি নৌকা ততক্ষণ খোলা থাকবে কি না। তো এখান থেকে নামার পর তো আমরা ট্রাই করবো এই ডিঙ্গি নৌকা নিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য। শুনছি এখানে ডিঙ্গি নৌকাগুলো হলো ফ্ল্যাট রেট 100 ইউরো বা 200 ইউরো। আপনাকে আধা ঘন্টা থেকে 45 মিনিট পর্যন্ত বিভিন্ন বাসা বাড়ির সামনে দিয়ে আর নৌকা দিয়ে ঘুরে টুরে আবার আগের জায়গায় না ছেড়ে দেবে। আর ওই যে আমরা বোটে, প্রাইভেট বোটে করে একটু ঘুরবো, ওখান থেকে বোট নেওয়া যাবে না? হ্যাঁ, ওইটাই কিন্তু কথা হলো ও বলতেছে যে দেরি হয়ে যেতেছে, কারণ হলো এই বোটটা গেছে আবার অন্য জায়গা দিয়ে, অন্য রুট দিয়ে আসছে, তো যার ফলে একটু দেরি হয়ে গেল। আগে রুট দিয়ে আসলে আমরা ওই সান মার্কই নেমে যেতে পারতাম, এবং ওখান থেকে ছাতা টাতা নিয়ে বোটে ঘুরে টুরে সুন্দর বাড়ির দিকে রওনা দিতে পারতাম।